আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রাজধানী টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্রিট রবিন এক্সপ্লেইনে। দর্শক, আজকে আমরা কথা বলতে চাই ভূমি বিন্যাস, বন্টন ও নীতিমালা, এবং সেখানে আসলে সংকট কি, সমাধান কিভাবে মিলবে, সবকিছুই আমরা ব্যাখ্যাটা জানতে চাই নিঃসন্দেহে ব্রিট রবিনের কাছ থেকে। আমি ফেরদৌস আহমেদ রয়েছি আজকের এই আয়োজনের সাথে, আর যথারীতি আমাদের সাথে রয়েছেন ব্রিট রবিন। স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের আয়োজনে। ধন্যবাদ। একটি দেশের এগিয়ে যাবার বা সেই দেশটার মেরুদণ্ড হচ্ছে ভূমির সঠিক ব্যবহার, তাহলে সেটা শুনতে একটু কেমন শোনায়? আমরা তো আগে শুনেছি জাতি গঠনের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। তাহলে আমরা শুরুতেই একটু ব্রিট রবিনের কাছ থেকে জেনে নিই কেন তিনি এটাকে মেরুদণ্ড বলছেন। দায়িত্ব নিয়ে যেহেতু বলছেন, ব্যাখ্যা নিঃসন্দেহে তিনিই দিবেন। ব্রিট রবিন, আপনার কাছে সেই ব্যাখ্যা জানতে চাই। আপনি বলছেন যে ভূমি হচ্ছে একটি দেশের উন্নয়নের, এগিয়ে যাবার একেবারে মেরুদণ্ড। কেন মেরুদণ্ড? ভূমি না থাকলে তো রাষ্ট্র থাকে না, এটা তো আমরা জানি। রাষ্ট্র গঠনের পূর্ব শর্ত হচ্ছে তার জি, ভূমি থাকতে হবে। আমাদের সেই ভূমি আছে, আমাদের সীমানা আছে। আর আমরা এই রাষ্ট্রটাকে যেহেতু একটা উন্নত রাষ্ট্র কল্পনা করছি, এই কারণেই আজকের আলোচনার সূত্রপাত। যদি আমরা মনে করি যে আমরা বর্বর যুগে ফিরে যেতে চাই, তাহলে কিন্তু সঠিক আমাদের ব্যবহার দরকার নেই ভূমির। প্রয়োজন নাই। আচ্ছা, তো যদি আমরা আধুনিক এবং সভ্য এবং কল্যাণ রাষ্ট্র কল্পনা করি, তাহলে আমাকে এই তিনটা বন্টন, বিন্যাস এবং ব্যবহার নীতিমালা অবশ্যই লাগবে। আমি একটু উদাহরণ দিয়ে বলি। উইলিয়ামস যখন 1086 সালে ডোমসডে বুকটা ওপেন করেন, ওই সময় উনি বেশ কিছু এআই রিসার্চ থেকে পাওয়া তথ্য অনুযায়ী যেটা বলেছিলেন যে এইটাই এক সময় আমাদের সারা বিশ্ব শাসনের ভিত্তি করে দেবে। কে জানতো যে সত্যি সত্যি ব্রিটিশ একসময় সারা বিশ্ব শাসন করবে। এবং এতটা সুশৃঙ্খল সেই ডোমসডে বুক ছিল, ওইটাই পৃথিবীর প্রথম একটা সার্ভে, একটা ক্যাডাস্ট্রাল, যেটা জমির পরিমাণ, কে কত জমির মালিক, কোন জমি কি ব্যবহার করা হবে, কি চাষ করা হবে, কোনটা পার্ক হবে, কোনটা নদী হবে, কোনটা রাস্তা হবে, এবং এই যে সামগ্রিক যে একটা তথ্য সেই বুকসে ছিল, সেটা এখন পর্যন্ত অবিকল আছে, অবিকৃত আছে। আমরা 1000 বছর পরে এসেও আমাদের জন্য কিন্তু সেই ধরনের কোনো নীতিমালা নাই। আমি জানি না যে এই যে ঢাকার শহর যে বিস্তার হচ্ছে, মানুষ বসবাস করছে, আমাদের নদী, আমাদের খাল, আমাদের আজকে দখল হচ্ছে, কালকে মুক্ত হচ্ছে, আবার দখল হচ্ছে, আজকে 1 তলা, কালকে 2 তলা, কালকে 20 তলা। এখানে আজকে একটা রাস্তা ছিল বন্ধ করলাম, এখানে খাল ছিল বন্ধ করলাম। মানে এইটা না যে আমার এমন একটা নীতিমালা থাকবে এই রাষ্ট্রে যেটা একেবারেই উন্নত বিশ্বে যেটা হয়, যেটা সিঙ্গাপুরে দেখেছি, যেটা আমরা নেদারল্যান্ডে দেখেছি, যেটা আমরা ইংল্যান্ডে, যুক্তরাজ্যে দেখেছি, সেরকম একটা নীতিমালা আমরা চাই। যে জায়গাটাতে আমি যদি একটু আরো এলাবোরেট করে বলতে চাই, সেটা হচ্ছে যে একটা মানুষের মিনিমাম 9 মিটার জায়গা লাগে থাকার জন্য, মিনিমাম এটা জায়গা, এটা তো একটা গ্রামার। সেই গ্রামারটা মেনেও যদি আমরা বিন্যাসটা করি, তাহলে ঢাকা শহরে এখন আমাদের 1 মিটার জায়গাও আমাদের নাই আমাদের জন্য। এটা এই যে একটা কংক্রিটের উপরে আমরা উলু এবং পিঁপড়ার মতো আমরা একজন আরেকজনের উপরে যে থাকছি, এইটা প্রথম নীতিমালায় যদি আমরা এটা নিয়ে আসতে পারি, যেটা স্থায়ী নীতিমালা, আজকে এক সরকার আসলো একটা করলো, কালকার এক সরকার বন্ধ করলো, এটা না, স্থায়ী নীতিমালা। প্রয়োজন হলে গণপরিষদে জনগণ এটা নির্ধারিত করবে আগামী 100 বছর, 1000 বছর, 5000 বছর যেন এই নীতিমালা আমরা মেনে চলতে পারি। আপনি নীতিমালা মানবার কথা বলছেন। আমরা তো দেখি যে ডিটেইল এরিয়া প্ল্যান রয়েছে, সেই অনুযায়ী কাজ হচ্ছে। আবার অনেক জায়গায় আমরা দেখি যে সেই অনুযায়ী কাজ হচ্ছে, এটাও জোর দিয়ে বলা যায় না। তাহলে ড্যাপ যেটা থাকে সেটা কি? আসলে বারবার আমরা দেখি ড্যাপ নিয়ে অনেক আলোচনা হয়। সেটা কি? সেটা দিয়ে না, কি কাজ হয়? আসলে যেটা পরিবর্তন হয় সেটা তো নীতিমালা না। পরিবর্তনে যদি হয় সেটাকে নীতিমালা। আজকে ফেরদৌসী এই যে ইউনিক একটা মানুষ, তার অবকাঠামো সবকিছু একটা সুনির্দিষ্ট এটা তৈরি করে পাঠানো হয়েছে, এটা আমৃত্যু পর্যন্ত সে কিন্তু ফেরদৌসী থাকবে, তার সবকিছু। আমাদের রাষ্ট্রের যে নীতিমালাগুলো, এটা তো রাষ্ট্রের মৃত্যু না হলে তো আমার নীতিমালা মৃত্যু হওয়ার কথা না। আচ্ছা। তাহলে এটা আসলে থেকে যাবে। আপনি বলছেন ৫,০০০ বছরও থাকতে পারে। এটার কোনো মৃত্যু হইলে হ্যাঁ, আমি এটা না যে আমার রাষ্ট্রের মৃত্যু হয়ে গেছে। যেমন ইংল্যান্ড যদি আমি দখল করে নিই, দখল করে আমার যে
ওখানে হাইট পার্কটা রয়েছে, আমি সেখানে পাবলিক টয়লেট করে দিলাম, কারণ তখন স্বাধীন না, ওইটা আমার ইচ্ছা মতো চলবে। কিন্তু ওই রাষ্ট্রের যদি মৃত্যু না হয়, তাহলে ওই রাষ্ট্রের নীতিমালা কিন্তু ওরা 1000 বছর যেমন রেখেছে, আমার রাষ্ট্রে যদি মৃত্যু না হয় তাহলে আমার নীতিমালা যেমন অটুট থাকে। সেই ভূমি বিন্যাস তাহলে কেমন হবে? এটা বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে বাংলাদেশের আঙ্গিকে। আমাদের নদী, আমাদের হাওর, আমাদের বিল, আমাদের হিল ট্র্যাক্স, আমাদের যে সমুদ্র রয়েছে, এই সমস্ত কিছু আমলে নিয়ে একেবারে আমাদের সেই লোকবল আছে, গবেষক আছে, তারপরে তো এটা উপস্থাপনের বিষয়। এক কথায় এটা সামগ্রিকভাবে যদি আমি দায়িত্বপ্রাপ্ত হতাম, সময় নিয়ে আমি এটা উপস্থাপন করতে পারতাম যে আমাদের আসলে এই বিন্যাস নীতিটা কেমন হওয়া দরকার, বন্টন কিন্তু নীতিটা কেমন কিন্তু হওয়া আপনি দরকার। যে একদম শুরুতেই আপনি নেদারল্যান্ডসের উদাহরণ দিচ্ছিলেন, সে সমস্ত দেশের যদি বলি ভূমি তার অনুপাতে মানুষ, আর বাংলাদেশে সেই রেশিওর দিকে যদি আমরা তাকাই, সেটা কতটা সম্ভব? নাকি স্বপ্নে দেখা একটা কোনো সেই ইসের মতোই থেকে যাবে যে না, স্বপ্নে দেখলাম আমি আমার দেশকে নেদারল্যান্ড করে ফেলবো? অবশ্যই না, কারণ হচ্ছে যে আমি তো আমার দেশের মতো করে আমাদের কথা চিন্তা করে তো আমরা নীতিমালাটা তৈরি করব। জি। উদাহরণস্বরূপ যদি আমরা ধরেন সিঙ্গাপুরকে যদি চিন্তা করি, তো সিঙ্গাপুর তাদের ভূমি ব্যবহার নীতিটা কেমন? হুম, তারা ধরেন একটা জায়গায় এমনভাবে ডেভেলপ করে যে ওখানকার সব মানুষ যেন পায়ে হেঁটে তার স্কুলে যেতে পারে, কলেজে যেতে পারে, হাসপাতালে যেতে পারে। হুম, এই যে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে তাদের এই যে ব্যবহার, জায়গা ব্যবহারের যে নীতিটা, কনসেপ্টটা, টেকনোলজিটা ব্যবহার করে তারা এটা করছে, আমরা সেটাও করতে পারি। আমরা এইরকম বিক্ষিপ্ত বিচ্ছিন্ন না করে সেটাও যদি করি, সারা দেশে যদি আমরা এরকম একটা প্রোগ্রাম হাতে নেই, তাহলে আপনি এমন উন্নয়নটা করবেন, ডেভেলপমেন্টটা করবেন যে যেখানে মানুষ থাকবে, তার সামগ্রিক সকল সুযোগ সুবিধা এর মধ্যে থাকবে। কৃষি, ইন্ডাস্ট্রি, অন্যান্য যে বিষয়গুলো থাকবে সেগুলোকে আপনি আলাদা করবেন। এটা করার আগে আগে ঘোষণা দিতে হবে, তারপরে আলোচনায় আনা দরকার, আগে আমি করবো কিনা। বিট্রবিন, আরেকটু গোড়ায় হাত দিতে চাই। আমরা বিভিন্ন সময় দেখি যে একটা এইটা হওয়া উচিত বা এটা করা দরকার দেশের স্বার্থে বা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, এই ধরনের কথার ক্ষেত্রে আমরা বলি যে আমার কাছে কেন বলছেন ভাই, এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনি বলেন। সেভাবে যদি আপনাকে আমি প্রশ্নটা রাখি, যে দর্শকদের উদ্দেশ্যে আমরা এখন বলছি, দর্শক যারা রয়েছেন আমাদের টিভি সেটের সামনে কিংবা যারা অনলাইনে দেখছেন, তারা আসলে কি এই নীতিমালা প্রয়োগ করতে পারবে? তাহলে আপনি সেই যথাযথ কর্তৃপক্ষের কাছে না বলে কেন এই গণমাধ্যমে এই আয়োজনটা করতে গেলেন? ভূমি বন্টন, বিন্যাস এবং ব্যবহার নীতি, আমি কি পরিমাণ চেষ্টা করেছি বা করছি জি। তাদেরকে জানানোর ক্ষেত্রে, বর্তমান যে মাননীয় ভূমিমন্ত্রী যেদিন হবেন সেদিনও ওনার বাসায় কিন্তু এই বন্টন, বিন্যাস এবং ব্যবহার নীতি নিয়ে 1 ঘন্টা আলোচনার পরেই উনি জানতেন না তখন মন্ত্রী হবেন। আমি এতটাই অ্যাগ্রেসিভ ছিলাম এই সাবজেক্টটা নিয়ে, তো ওনার বক্তব্যে সন্তুষ্ট হয়ে আমি বলেছিলাম যে আপনি যদি বাংলাদেশে ভূমিমন্ত্রী হন, তাহলে আমার মনে হয় যদি কিছুটা পরিবর্তন হলেও হতে পারে। তার মানে আমি এভরিহোয়ার, যেখানে সুযোগ পাই, যেভাবে পাই, যে কর্তৃপক্ষ আপনি বলেন না কেন, সব জায়গাতে, কিন্তু এটা কিন্তু সামগ্রিক একটা জনগণের সম্পৃক্ততা প্রয়োজন আছে। এই আচ্ছা। এমন কৌশল, কারণ বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, আমাদের জায়গা কম, সেই জায়গাটাতে আমাদের এই বিন্যাস এবং ব্যবহার নীতি, এটা তো অন্যান্য দেশের মতো করে করলে আর রাশিয়ার মতো করলে তার হবে না। তাদের তো জায়গার অভাব নেই, আমাদের বাংলাদেশ 100টা রাখলেও তো ওদের জায়গা ফুরায় না। তাহলে আপনি বলছেন যে একদম আপামর জনসাধারণের এই সংশ্লিষ্টতা থাকার সম্পৃক্ততা দরকার থাকতে বা হবে এবং সম্পৃক্ততার কথা বলছেন। জনগণের সচেতনতাও যেমন দরকার, এবং কর্তৃপক্ষের এই বিষয়ে নীতিমালা করতেই হবে এবং এখনই করতে হবে, কারণ আমাদের আর সময় নাই। আমরা যেভাবে, যেমন ঢাকা শহর অলরেডি বসবাসের অযোগ্য, যে যেইটা বলুক না কেন, আমি যদি গ্রামারও ধরি, আমি অলরেডি যত চেষ্টাই করি না কেন, এখন আমি একটা ফার্স্ট ক্লাস রূপ দিতে পারবো, কারণ আমার সেই নাই, সামর্থ্যই নেই, এখন ঢাকা শহরের সেই ক্যাপাসিটি নেই, হারাই ফেলছে। তো তারপরেও মারা যাওয়ার আগে আমাদের সেই উদ্যোগটা নেওয়া দরকার যে আমরা কমপ্লিট একটা পরিকল্পনার মধ্যে আসতে পারি কিনা। জি। এই আয়োজন তো আসলে ব্রিট রবিন এক্সপ্লেইন, আপনি ব্যাখ্যাগুলো দিবেন এবং আমি এখানে আসলে বসে আছি একেবারে সাধারণ দর্শকের হয়ে কিছু প্রশ্ন আপনার কাছে করে ব্যাখ্যাগুলো শোনার জন্য। সেখানে এই প্রশ্নটাও আপনাকে করতে চাই। ধরেন আমার খুব ইচ্ছা আছে, আমি আমার যেহেতু নিজের দেশ,
এই ভূমি আমার বসবাসের জন্য ব্যবহৃত হবে, আমার পরবর্তী প্রজন্মের জন্য ব্যবহৃত হবে, আমি অনেক বেশি ভাবলাম। আমার বাচ্চার জন্য আমি একটা খেলার মাঠই ঢাকা শহরে পাই না, ও যে খেলাধুলার মধ্য দিয়ে মানে বেড়ে উঠবে, সেই সুযোগটা আমি পাচ্ছি না। কিন্তু আমি কি এটা এনে দিতে পারবো? হ্যাঁ, যখনই ব্যবহার নীতি হবে, আমি তো জানবো যে আমার বাচ্চার জন্য মাঠ কোনটা, স্কুল কোনটা, বিশ্ববিদ্যালয় কোনটা, আমার যাবতীয়, অর্থাৎ যখনই আপনি পরিকল্পনা হাতে নিবেন, যেমন ড্যাব বলি, গ্যাপ বলি, যাই বলি না কেন, বাংলাদেশে যে সমস্ত পরিকল্পনাগুলো হয়, আপনি ড্যাপের কোন পরিকল্পনার মধ্যে আপনি পেয়েছেন যে যেমন আপনার 4টা পরিবার থাকলে একটা চিলড্রেন সেন্টার থাকতে হয়, এটা স্ট্যান্ডার্ড। জি। ঢাকা শহরে যেমন 1 কোটি পরিবার আছে, 1 কোটি পরিবার থাকলে আপনার কতগুলো চিলড্রেন সেন্টার থাকা দরকার? 10 লাখ, আরো বেশি। কয়টা আছে? এত সেন্টার কটা আছে সে প্রশ্ন তুললে আবার তো এই প্রশ্নও দাঁড়ায় যে সেই এতগুলো যদি 10 লাখ দরকার আমি হয়, বলছি ড্যাপের মধ্যে এটা আছে কিনা। ট্যাপের মধ্যে এই ভাবনাটা হয়তো নেই, আমরা দেখিনি এখন পর্যন্ত। আমাদের এই যে জনসংখ্যা বাড়তে বাড়তে এখন 3 কোটি ঢাকা শহরে, ড্যাপের মধ্যে কয়টা স্কুল, কয়টা কলেজ, কয়টা মাঠের কথা আছে, পার্কের কথা আছে, আপনি কি জানেন? আপনি বলছেন যে পরিকল্পনা, যে পরিকল্পনা পরিবর্তন হয় সেটা পরিকল্পনা, আর নীতিমালা কখনো পরিবর্তন হয় না। এটা পর্যাপ্ত গবেষণা করে এটা প্রণয়ন করতে হয়, এটা হলো পার্থক্য। তাহলে আপনি বলছেন যে পরিকল্পনা আছে, নীতিমালা নেই। না। নীতিমালা প্রণয়নের জন্য যে কাজগুলো করা দরকার, সেই পথে আমরা কিভাবে হাঁটবো? না, এখানে প্রথমই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বন্টন বিন্যাস এবং ব্যবহার নীতিমালা বিষয়ক একটা জাতীয় কমিটি অথবা কমিশন গঠন করবেন। গঠন করার পরে এরা পর্যাপ্ত গবেষণা, গবেষণার কথাটা বললাম, পর্যাপ্ত গবেষণা, এখানে বাংলাদেশে কিন্তু গবেষণা ম্যানিপুলেট করে এরকম চাই না আমি, একদম জি। পরিকল্পিতভাবে পর্যাপ্ত গবেষণা করে আমাদের এই নীতিমালাগুলো তৈরি করতে হবে। তাহলে আপনি বলছেন যে এই নীতিমালা পেলে আমরা সেটা যেহেতু অনেক অনেক এবং রাষ্ট্রের মৃত্যু না হলে নীতিমালার কোনো পরিবর্তন হবে না, সেখান থেকে দেশের মানুষের আসল জায়গাটা তো ওখানে, কারণ আপনি ওই অনেক জায়গাটা যদি বেশি। ফিক্স না করেন, জি। নীতিমালা যদি ফিক্স না হয়, তাহলে এই বাংলাদেশ বসবাসের পুরোপুরি অযোগ্য হয়ে যাবে। আমরা একটা বিরতি নিব, বিরতি থেকে ফিরে এসে নীতিমালা হলে সুনির্দিষ্টভাবে আমি জানতে চাইবো আপনার কাছে যে কোথায় কোথায় একদম সাধারণ মানুষের অনেক বেশি উপকার মিলবে বা তারা উপকৃত হবেন। বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা যারা রয়েছেন ব্রিট রবিন এক্সপ্লেইনের আজকের আয়োজনে, আমরা ছোট্ট একটা বিরতি শেষে আবারও ফিরে আসবো বাকি আলোচনায়, সাথে থাকবেন। ব্রিট রবিন এক্সপ্লেইনে আবারও ফিরে এলাম এবং সেই সাথে আমরা যেটা বিরতিতে যাবার পূর্ব মুহূর্তে জানতে চাচ্ছিলাম ব্রিট রবিনের কাছে যে ভূমি যে নীতিমালা, সেই নীতিমালা হলে আসলে কি কি উপকার মিলবে সাধারণ মানুষের। আমরা তার কাছে এই তথ্যগুলোই এখন নিয়ে নিব, শুনতে চাই যে আসলে কি উপকার মিলবে, আমি কিভাবে উপকৃত হব যদি এই বাংলাদেশের ভূমি বিন্যাস বন্টন এই নীতিমালাগুলো হয়। এটা তো সামগ্রিক ডেভেলপমেন্টের জন্যই করা, এটা তো একদিনের জন্য চিন্তা করে করা হয় নাই। প্রথম হচ্ছে যে ভূমি ব্যবহারটা আমি খুব গুরুত্ব দিচ্ছি এখানে। বাংলাদেশে যে ভূমিগুলো রয়েছে সেই ভূমি ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। এখন সেটা ব্যবহার করতে হইলে এখানে আমরা কিছু খালি চোখে কিছু প্রতিবন্ধকতা দেখেছি। আমরা যারা খুব ফ্রিকুয়েন্টলি ইউরোপ, আমেরিকা অথবা অস্ট্রেলিয়া যারা ভ্রমণ করেন, তারা কিন্তু দেখেন এবং উপর থেকেও দেখা যায় যে সেখানে জমি আইল নাই। আইল বলতে আমরা বলি যে মাঝখানের যে একটা সীমানা, ডিভাইডার, যে ডিভাইডার। এখন এক টুকরা জায়গা সেখানে যখন 5 ভাগ হয়ে যাচ্ছে, 5 ছেলে, তখন দেখা যাচ্ছে যে 5টা আইল হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে গিয়ে আমার কাছে মনে হয়েছে আইল একটা সমস্যা। এটা একটা মানে ডিভাইড করতে গিয়ে ওই যে ডিভাইডার যেগুলো ব্যবহার করা হচ্ছে তাতেও জমি নষ্ট হচ্ছে, আপনি সেটা বলছেন। এটা এই প্রতিবন্ধকতাটা সামগ্রিক প্রতিবন্ধকতায় রূপ নিয়েছে। সারা দুনিয়াতে তো আপনি ধরেন বড় পরিসরে চাষ করবেন, আপনি কৃষক, হ্যাঁ, সেখানে ধরেন এই কৃষক পেশাটা যেমন সুনির্দিষ্ট করা, এটা খুব গুরুত্বপূর্ণ এবং সম্মানের পেশা, আমি অবশ্যই এটা গুরুত্বপূর্ণ মনে করছি। আপনি আমেরিকাতে চিন্তা করেন, ইউরোপে যারা কৃষক তারা তো
মানে খুবই একটা প্রেস্টিজিয়াস প্রফেশন। তো এখানে একটা ল্যান্ড পুলিং কনসেপ্ট আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে বাংলাদেশে। ল্যান্ড পুলিং কনসেপ্ট হচ্ছে যে এই ছড়িয়ে ছিটিয়ে মানুষগুলোকে রাখা যাবে না, গ্রামেও না শহরেও না। এখানে আপনার ধরেন এই যে জনগণকে এমন একটা পরিকল্পনার মধ্যে এমন একটা জায়গায় রাখতে হবে, রেখে আমার জায়গাগুলো উন্মুক্ত করতে হবে, আমার জায়গাগুলো ওপেন আপ করতে হবে। সেটার জন্য গবেষণার বিষয় রয়েছে, কিন্তু আমি ধারণাটা শুধু দিচ্ছি যে পুলিং কনসেপ্টটা হচ্ছে এরকম যে জনগণকে আপনি সমগ্র সামগ্রিক যে সুবিধা, তার স্বাস্থ্য, শিক্ষা, তার অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো, নাগরিক সুযোগ সুবিধাগুলো যাতে সে একটা জায়গার মধ্যে পেতে পারে সেটা ব্যবস্থা করে। একটা উপজেলায় যদি আপনি এরকম একটা সিটির মতো করেন, বা 2টা করেন, বা 3টা করেন, বা ওয়ার্ডে করেন, বা জেলাতে করেন, এইভাবে ধীরে 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 ওই পরিকল্পনার মধ্যে আসবে। আর এর মধ্যে যে জায়গা, ফাঁকা জায়গাগুলো রয়েছে, যেখানে বিল আছে সেখানে মাছ চাষ হবে, যেখানে ধান চাষের জন্য উন্মুক্ত জায়গা আছে সেখানে ধান চাষ হবে। এগুলো নষ্ট করার দরকার নেই। উন্মুক্ত জমি যদি আপনার সেখানে খাল থাকে অথবা নদী থাকে, সেখানে ফ্লটিং সিস্টেমে মাছ চাষ করা যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পুলিং সিস্টেমটা যদি আমরা ইন্ট্রোডিউস না করি, তাহলে তো আমার ওই জায়গাগুলো তো আমি ওই সামগ্রিকভাবে উন্নয়ন কাজে লাগাতে পারবো না। এটা কি ব্যক্তি মালিকানায় চাষ হবে নাকি একসাথে চাষ হবে? এটা আপনি মাছ চাষের কথা বললেন, সমবায় করে হতে পারে, একটা সিস্টেমের মধ্যে আনতে হবে যে প্রত্যেকেই স্টেক হোল্ডার হবে। সেই স্টেক হোল্ডার হওয়ার জন্য গভর্নমেন্ট হয়তো সে একটা নীতিমালা তৈরি করবে, কিন্তু আমাদের তো এই যে আমার যে ধারণাটা যে এই জমি আমার, আমার এই জমি, এটা না হলে আমি মরে যাবো, এটা আমি আমার সন্তানকে দিয়ে যাবো, মরে যাবো, এটা তো সারা দুনিয়াতে নাই কোথাও। এটা আমাদের কনসেপ্টটা হবে রাষ্ট্রের অধিকারটা যেন সম্পত্তিতে বা সেখানে তাকে হস্তক্ষেপ করার সুযোগ থাকতে হবে। কারণ আমি ব্যক্তি মালিকানা একটা জায়গা নিয়ে আমি বছর পর বছর পতিত রাখলাম, আমি কোনো আবাদ করি না, কিন্তু এটা তো আসলে রাষ্ট্রীয় ক্ষতি। কারণ ওখানে যদি আপনার 1 লক্ষ টন খাবার উৎপাদন হয়, সেটা তো আমরা খাবো, এটা রাষ্ট্র দেখবে না। আপনি দেখবেন এখন একটা ট্রেন আসছে যে কর্পোরেট গুলো মানে লক্ষ লক্ষ বিঘা জায়গা কিনে পতিত রাখছে। এইভাবে রাখলে তো আপনি 5 বছর পরে তো আপনার সম্পত্তি পাবেন। ওই পুরো নীতিমালার মধ্যে নিয়ে আসতে হবে। এখানে আমি আমার এগুলা ভুলে যেতে হবে। আচ্ছা। আর আপনি চাষাবাদের ক্ষেত্রে যে সমবায়ের কথা বললেন, সেক্ষেত্রে ওই সমবায়ে যার যেটুকু থাকবে তাকে কি সেই হিসেবে প্রফিট দেয়া হবে কিনা? স্টেক হোল্ডার সেটা করা হবে, কারণ ওয়ার্কিং ম্যাটারটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার ইন্টেলেকচুয়াল ম্যাটারটা গুরুত্বপূর্ণ। আপনি যখন ভার্টিক্যাল ওয়েতে কোনো প্রজেক্ট হাতে নেবেন, সেখানে তো আপনি মহাকাশ পর্যন্ত সবজি আবাদ করতে পারবেন। এটা তো আপনার 50 লক্ষ লোক তো দূরের কথা, 500 কোটি লোকও তো আপনি এই জায়গা থেকে আপনি, আমাদের বাংলাদেশের আবহাওয়া, মাটি এমন একটা যেখানে তো কিছু লাগে না আসলে, এখানে এমনি করা যায়। আপনি ভার্টিক্যালি যদি করতে চান, আপনি দেখেন একটা শশা গাছ লাগান, এখান থেকে আপনি আর উপরের দিকে আপনি নিয়ে যান, ও উঠতে থাকবে, ও শশা দিতে থাকবে আপনাকে, আপনি পারবেন। প্রযুক্তি ইন্ট্রোডিউস করবেন, এখানে কাউকে বঞ্চিত করে কাউকে লাভবান করে দেওয়া, এই যে ব্যক্তি মালিকানা, এই কনসেপ্টটা ভুলে যেতে হবে। আমার শব্দটাই ভুলে যেতে হবে। আমি আমার মতামতের কথা বলছি, আমার শব্দ, এই জমি আমার, জমি আমার না, জমি আমাদের সকলের। কিন্তু এখানেই তার আস্থার একটা সংকট রয়েছে ব্রিট রবিন, আপনি যেটা বলছেন বাংলাদেশে আপনি রাতারাতি তো সেই আস্থার বদল ঘটাতে পারবেন না। অনাস্থা তো তৈরি হয়ে আছে দীর্ঘদিনের। আমার থেকে আমি বের হয়ে আসবো, আমিত্ব থেকে বের হয়ে আমি রাষ্ট্রকে তুলে দিব, কিন্তু রাষ্ট্র যদি সদ্ব্যবহার না করে, এই যে যদি না করে, এই শব্দগুলোর মধ্যে কিন্তু অনেক বড় অনাস্থা কাজ করে। কারণ রাষ্ট্র যখন আমাদের সবার দায়িত্বটা নিবে, আমরা এই সম্পত্তিটা আমার রাখতে চাই, আমার সন্তানের তার ভবিষ্যৎ, তার নিরাপত্তা, এগুলো চিন্তা করেই তো। যখন আমি দেখবো যে রাষ্ট্র এই নিরাপত্তাটা দিচ্ছে, এবার আপনি দেখবেন একটা ফ্যামিলির মধ্যে যে দায়িত্বশীল, অনেক সময় বাবা তার সম্পত্তি দিয়ে যায় যে তুই আমার পরের ছেলে মেয়েগুলো দেখে রাখিস। দেখেছেন আপনি কখনো? দায়িত্বশীল যদি রাষ্ট্র হয়, তখন তো আমার সেই সমস্যাটা নাই। এই নীতিমালা তো রাষ্ট্র করবে, রাষ্ট্র তো একটা সার্বভৌম শক্তি না, সেখানে তো ওই যদি শব্দটাই আসছে ঘুরে ফিরে। যদি রাষ্ট্র হয়,
দায়িত্বশীল, তাহলে তো ভাবনা থাকবে না সেই রাষ্ট্রের যে মালিক জনগণ থাকবে তাদের ভাবনাটা থাকে না যে রাষ্ট্রই তো দায়িত্ব নিয়েছে, সেই আমার ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু এই যদিটা কি প্রতিষ্ঠিত কি করে করা যায়? না, এখানে আমি বারবার যেটা বলছি যে এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা এই অল্প সময়ের মধ্যে আমরা যদি পুরো গবেষণার বিষয়টা উপস্থাপন করতে যাই তাও এটা গোলমেলে অবস্থা। শুধু একটা কনসেপ্ট যে আমরা একটা পুলিং সিস্টেম, ল্যান্ড পুলিং সিস্টেমে অথবা ভার্টিক্যাল সিস্টেমে একটা নীতিমালা তৈরি করে সেটাকে ধীরে 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 বাস্তবায়নের দিকে যাব। এখানে যে ধরনের প্রতিবন্ধকতা আপনি বলছেন, আরো হয়তো অনেক প্রতিবন্ধকতার কথা আসবে, সামনে অনেক সমস্যার কথা আসবে, সেগুলো আমরা পর্যায়ক্রমে সমাধান করতে পারবো, কিন্তু শুরু তো করতে হবে, আমাকে তো বেস তৈরি করে ফেলতে হবে। জি, সেই জায়গায় বলছেন যে সেভাবে এগোনো সম্ভব। বাংলাদেশে এখন এরকম কোনো ধরনের কি নীতিমালা রয়েছে? আপনি তো একদম শুরুতে বলছিলেন নাই, কোনো আছে কিনা? না, বিভিন্ন কমিশন বা আমি যেভাবে এক্সপেক্ট করছি এই ধরনের কোনো নীতিমালা নাই, 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 অবশ্যই নাই। আমি আচ্ছা, নিশ্চিত করে বলছি নাই। কারণ আমাদের দেশের যদি কোনো নীতিমালা থাকতো তাহলে তো আপনার বুড়িগঙ্গার পানি কালো হতো না। হ্যাঁ, পানি তাহলে যে চলছে কিভাবে? হুম? এখন যেভাবে চলছে সেটা কিসের আলোকে চলছে? আমাদের দেশটা, আমি এর আগে আমাকে প্রশ্ন করেছিলেন যে আমাদের দেশটা এখনো রাষ্ট্রই হয়ে ওঠেনি। জি। রাষ্ট্রের মধ্যে দেখবেন রাষ্ট্র, এখানে গুচ্ছ গুচ্ছ বিভিন্ন সিন্ডিকেট, তারা রাষ্ট্রের মতো করে ট্যাক্স নেয়, তারা এটা চালায়। এটা একটা অদ্ভুত সীমানার মধ্যে আমরা অদ্ভুতভাবে বেঁচে আছি। সেখান থেকে উঠে এসে রাষ্ট্র হয়ে ওঠা, সেখান থেকে আপনার এই নীতিমালাগুলো প্রণয়ন করা, ধীরে 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 আমরা সেই আহ, স্বপ্নটা দেখছি আর কি, এটার জন্য। কিন্তু এই স্বপ্নের পথে হাঁটবার যদি কোনো ধরনের একটা সুস্পষ্ট রেখা আমরা দেখতে না পাই, তাহলে আমাদের আজকে টিভি সেটের সামনে যারা বসে আছে তারাও কি কোনো ধরনের দিক নির্দেশনা পাবে সেই স্বপ্নটা দেখবার জন্য? না, অবশ্যই পাবে, কারণ আমি একটা চিন্তার খোরাক তুলে দিচ্ছি যে একটা আহ, বিন্যাস এবং ব্যবহার নীতিমালা যদি আমরা পাই, এবং বন্টন নিয়েও অনেক কথা আছে আমাদের, যেগুলো আহ, আমাদের ভূমি বিরোধের অন্যতম কারণ। 50 লক্ষ মামলার 45 লক্ষই হচ্ছে ভূমি বিরোধ নিয়ে। সেগুলো কিন্তু আপনার এই বন্টন, ব্যবহার এবং বিন্যাসের মধ্যে নিয়ে আসতে হবে, কারণ আপনি চিরতরে, তাহলে জমি নিয়ে আর ভাইয়ে ভাইয়ে কোনো না, দ্বন্দ্ব থাকবে না, আপনি তাই চিরতরে, বলছেন? চিরতরে ভূমি বিরোধ শেষ করে দিতে হবে, চিরতরে। এটা টিকার মতো যেন কাজ করে এই নীতিমালা। আমি এমন নীতিমালা করতে চাই যে এটাতে আপনার মিনিমাম বিরোধের কোনো সুযোগই থাকবে না। আমি যদি আইন না রাখি তাহলে আপনার এখানে মারামারি করবেন কি দিয়ে? তাহলে প্রবলেম। আলাদা করে আমি যদি বলি যে এটা কি কোনো ডিজিটাল ম্যাপ হবে কিনা, আর সেক্ষেত্রে এখন যে আমরা দলিল বলি যে আমার একটা জমির দলিল আছে, এই দলিল ব্যবস্থাও কি থাকবে না, এটা উঠে যাবে? না, এখানে রাষ্ট্রের যে ভূমিকাটা থাকবে, আমরা জি। টেক হোল্ডিং সিস্টেমটাকে এমন ভাবে করতে পারি, সেটা হলো যে আপনার জায়গা আছে, আপনি হয়তো কোনো গভর্নমেন্ট যেহেতু ব্যবহার নীতিমালা যদি বলে যে এই জায়গাটাতে আমার ধান উৎপাদন করা হবে, এখানে ধরেন একসাথে আপনার 1 লাখ হেক্টর জায়গা আছে, এই 1 লাখ হেক্টর জায়গা আপনার সেখানে 10 কাঠা আছে, আরেকজনের 20 কাঠা, আরেকজনের 50 কাঠা, 100 কাঠা, আপনারা স্টেক হোল্ডার। আপনি এখানে ভাগ দিয়ে মাঝখানে যে এইটা আমার, এটা আপনি বলতে পারবেন, অর্থাৎ আমি নির্ধারণ কোনো করতে আইন পারবো না থাকবে না। যে আমি এখানে ধান চাষ না, আমি এখানে একটু পাট চাষ করব, সেটাও আমি নির্ধারণ করতে পারবো না, রাষ্ট্রই নির্ধারণ করে দিবে। আমি স্টেক হোল্ডার হিসেবে থাকতে পারবো, আপনি এটা বলছেন। ভাবনাটা অনেক চমৎকার, যে যুক্তি আছে ভাবনার পেছনে, কিন্তু সেটা আসলে যদি বলি যে এক্সিকিউশনে যাওয়া, সেটা কতটা সম্ভব? নীতিমালা নিয়ে আমরা আহ, আমি দাবি জানাই, আহ, সরকারের কাছে যেটা দাবি জানাই যে অন্ততপক্ষে উদ্যোগটা গ্রহণ করা হোক। এক কিন্তু বছরে হবে না, এটা 2 বছরও হবে না। নীতিমালার ভাবনাটা যখন আসবে, আমাদের বিষয়বস্তু না হলেও ওই ভাবনাটাকে ভেবেই তো এগোতে হবে, না, এটা তো না হলে রাখাই তো যাবে না। প্রতিবন্ধকতার বাংলাদেশকে মধ্যে রাষ্ট্র হয়ে উঠতে পড়তেই হবে, হবে। রাষ্ট্র হয়ে উঠতে হবে। রাষ্ট্রের বাইরে দ্বিতীয় কোনো, তৃতীয় কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি, কোনো রকম কোনো ইন্টারফেরেন্স কোনো জায়গায় থাকতে পারবে না। রাষ্ট্রকে এতটাই শক্তিশালী হতে হবে, এতটাই স্বয়ংসম্পন্ন হতে হবে, এতটাই সার্বভৌম হতে হবে, মানুষ রাষ্ট্রের উপর নির্ভর করবে, রাষ্ট্র কারোর উপর নির্ভর করবে না। কিন্তু আপনি বললেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার আগেই আপনার কথা হয়েছে। সেই জায়গায় আপনি কতটা সাড়া পেয়েছেন সেটা শুনি। না, উনি তো আহ, খুবই
শুধু আগ্রহী বলা যাবে না, ওনার ভিতর থেকে পরিবর্তনের একটা দেখেছি আমি, একটা অগ্নিশিখা আমি দেখেছি। সে যদি হয়তো ইয়াং যদি থাকতো তাহলে হয়তো সেই সুপারম্যানের ভূমিকায় থাকতো। এখন তো অতটা ইয়াংও না সে। হ্যাঁ, তার শরীর স্বাস্থ্য তারপর সবকিছু ভূমি মিলে। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় ভূমি মন্ত্রীর কাছ থেকে আমরা কতটা প্রত্যাশা করতে পারি যে আপনি যে যৌক্তিক স্বপ্নগুলো দেখছেন, যেটা একটা রাষ্ট্রের হলে রাষ্ট্রটা রাষ্ট্র হয়ে উঠবে, সেগুলোতে কতটা আমলে নিয়ে তিনি কাজ করবেন, সেই প্রত্যাশাটা ওনার একটু শুনতে চাই। প্রত্যাশাটা আমার কাছে শতভাগ, যে উনি শতভাগ চেষ্টা করবেন ওনার জায়গা থেকে। জি, কতটা পারবেন সেটার মধ্যে আমি যাচ্ছি না, বাট দেশের সামগ্রিক কল্যাণের জন্য এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য উনি সবসময় আগ্রহী থাকেন। যদি বড় ধরনের কোনো বাইরের চাপ না থাকে, উনি হয়তো উদ্যোগ দিবেনই আশা করি। জি। তাহলে আপনি বলছেন যে সেই ধরনের উদ্যোগ আসলে তিনি নিবেন এবং সেখানে প্রত্যাশা পূরণ হলে সামনের দিনে আমরা হয়তো নীতিমালাও পেয়ে যাব। আর রাষ্ট্র তখন আসলে রাষ্ট্র হয়ে উঠবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনে ব্যাখ্যা দেবার জন্য। নিঃসন্দেহে পরবর্তী আয়োজনেও আপনি ব্যাখ্যা দিবেন এবং সেগুলো আমাদের দর্শকরা শুনবেন। আজকের মতো আয়োজন এখানেই শেষ করছি। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যাবার আগে একটি কথা বলতেই হচ্ছে, আপনি যদি বৈরী আইনে পিষ্ট হয়ে থাকেন, বিপন্ন হয়ে থাকে আপনার কণ্ঠস্বর, তাহলে আপনার সেই দূষিত আইনের দ্বারা বিধ্বস্ত বিপন্ন কণ্ঠস্বরকে প্রতিষ্ঠিত করতে, আপনার যে ন্যায় বিচার বা আপনি যে সত্য বলা থেকে বঞ্চিত হয়েছেন সেই অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে ব্রিট রবিন এক্সপ্লেইন হচ্ছে সেই প্ল্যাটফর্ম। এখানে আপনি যোগাযোগ করতে পারবেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ইমেইল করতে পারবেন। নিঃসন্দেহে আপনার কথা শুনে আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করব, পাইয়ে দিতে চেষ্টা করব আপনার অধিকার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাই।